আগের ক্লাসে আমরা কথা বলছিলাম ব্যবসায় নিয়ে এবং ব্যবসায় পরিবেশ নিয়ে। তো সেই ব্যবসায় সংক্রান্ত আরেকটা ছোট্ট টপিক নিয়ে আজকে কথা বলবো, যা কিনা ব্যবসায় কার্যাবলী। সো এটা জানার আগে তোমার বন্ধু যে কিনা এটা সম্পর্কে জানে না, তাকে তুমি এই ক্লাসটাতে নিয়ে আসতে পারো, তার সাথে আজকের ভিডিওটা শেয়ার করো। আর যদি প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, সেটা অবশ্যই তুমি আমাকে 10 মিনিট স্কুলের লাইভ গ্রুপে মেনশন করে প্রশ্নটা করে নিতে পারো। আর যদি তুমি আমাকে ট্যাগ করতে না পারো তাহলেও চলবে, তুমি জাস্ট টপিকটা মেনশন করে আমাকে প্রশ্নটা করে দিতে পারো লাইভ গ্রুপে। ওকে, সো কথা বলছিলাম আগের ক্লাসে ব্যবসায় নিয়ে। তো ব্যবসায়ের কার্যাবলী নিয়ে একটা ছোট টপিক আমি অ্যাড করিনি, যেটা এখন বলবো। সো ব্যবসায়ের কার্যাবলী থেকে একটা টপিক হচ্ছে ব্যবসায়ে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ করা হয়। তো অনেকেই আমাকে বিভিন্ন সময় প্রশ্নটা করে থাকো যে প্রমিতকরণ আর পর্যায়িতকরণের মধ্যে পার্থক্য কী, এই দুটা বলতে কী বোঝায়, বা ব্যবসায়ী দুটার ইমপ্লিকেশনটা কী। সো এই জিনিসটা আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলিনি, কিন্তু এখন বলে দিচ্ছি। প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ, ঠিক আছে? তো সবাই জানো প্রমিতকরণ বলতে বোঝায় মান নির্ধারণ করা, যেটা কিনা আমি মুখস্থ করেছি ছোটবেলা থেকে। আমি ওটা মুখস্থ করেই বড় হয়েছিলাম। তো ইউনিভার্সিটিতে আসার পর আমার এই কনফিউশনটা ক্লিয়ার হয় যে প্রমিতকরণ আর পর্যায়িতকরণের ইমপ্লিকেশনটা কি, ব্যবসার ক্ষেত্রে কীভাবে কাজে লাগে, কাজ কি, এটা বোঝাতে গেলে আসলে ডেফিনেশন পড়ানোটা এনাফ না। তোমাকে যখনই কেউ কার্যাবলী বলে, যে কোনো কিছুর কার্যাবলী, চেষ্টা করবে এক্সাম্পলটা মাথার মধ্যে গেঁথে নিতে, তাহলে তোমার আর ডেফিনেশনটা মুখস্থ করতে হবে না। ওকে, সো প্রমিতকরণটা তুমি জানো যে মান নির্ধারণ করা, পর্যায়িতকরণটাও আমরা জানি যে ক্লাসিফিকেশন, তাই না, যে শ্রেণী বিভাগকরণ। সো প্রমিতকরণ আর পর্যায়িতকরণের ইমপ্লিকেশন নিয়ে এখন কথা বলবো। তোমরা সবাই খেয়াল করে থাকবে যে যখনই কোনো এয়ার টিকিট কাটি না, আমরা কোনো বুকিং দিই, ফ্লাইটের বুকিং দিলে যে এয়ার টিকিটটা পাই, ওই এয়ার টিকিটটার একটা ভাগ করা হয়। ভাগটার নাম হচ্ছে, একটাকে বলা হয় বিজনেস ক্লাস, আরেকটাকে বলা হয় ইকোনমিক সরি স্পেলিংটা ভুল করছি, ইকোনমিক ক্লাস। সো এই যে বললাম বিজনেস ক্লাস আর ইকোনমিক ক্লাস, এই দুটার বেসিক ডিফারেন্সটা কি, কেন নামটা দুরকম করা হয়? দুরকম নাম করা হয় বিকজ এই দুটো এয়ার টিকেটের বেসিক ফ্যাসিলিটি কিংবা তোমাকে যে সুবিধাগুলো দেওয়া হবে, সুবিধাগুলো আলাদা হয়। বিজনেস ক্লাসে তোমাকে যে সুবিধা দেওয়া হবে, ইকোনমিক ক্লাসে তোমাকে সেই সুবিধা দেওয়া হবে না। খেয়াল করো, তার মানে কি, এই দুটা সার্ভিস, এই দুটো তো আমাকে সার্ভিস দিচ্ছে, তাই না? এই দুটো কিন্তু কোনো প্রোডাক্ট না, তাই না? তুমি যখন একটা এরোপ্লেনে টিকিট বুকিং দিচ্ছ, ট্রেনে টিকিট বুকিং দিচ্ছ, যখন তুমি এসি ক্লাস পাচ্ছ না, যখন তুমি স্লিপিং বাথ পাচ্ছ না, যখন তোমাকে বসে যেতে হচ্ছে, তখনের সাথে যে কিনা এসি বাসে কিংবা এসি বুথে বসে যাবে, তার সাথে কিন্তু তোমার একটা বেসিক ডিফারেন্স থাকবে। ডিফারেন্সটা কিসের প্রেক্ষিতে করা হয়? ডিফারেন্সটা করা হয় সার্ভিসের প্রেক্ষিতে, ঠিক আছে, সেবার প্রেক্ষিতে। তুমি এসি বাসে যেরকম আরাম করে ঘুমিয়ে যেতে পারো, এসি বাসে কিন্তু প্রাইসটাও ওই অনুযায়ী বেশি হয়, বেশি হয় না? আচ্ছা, তার মানে কি, আমার সার্ভিসটাকে যখন নাকি ভাগ করে ফেলা হয়, ভাগ করার সাথে সাথে প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা কিছু স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়, কিছু এমন কোয়ালিটি সেট করা হয়, এমন কিছু সুবিধা, এমন কিছু ফ্যাসিলিটি দেওয়া হয়, যেটার প্রেক্ষিতে তুমি ওই এক্সট্রা সুবিধার জন্য এক্সট্রা টাকা দিতে রাজি হও। এই যে তোমার একটা প্রিমিয়াম চার্জ, একটু ইংলিশে লিখছি, হ্যাঁ, তোমাকে ওরা একটা প্রিমিয়াম চার্জ নিচ্ছে এই সার্ভিসের জন্য, তুমি হাসি মুখে সেটা দিতে রাজি হয়ে যাও। এই যে তুমি হাসি মুখে সেটা দিতে রাজি হয়ে গেলে, এটার পিছনে কারণ কি? বিকজ ওই যে সুবিধাটা তোমাকে এক্সট্রা দিচ্ছে, যেটা কিনা ইকোনমিক ক্লাসে দিচ্ছে না, এই জন্য তুমি বিজনেস ক্লাস প্রেফার করছো। ঠিক একই কারণে আরেকটু নিচে নেমে আসি, মানে এতক্ষণ তো আকাশে ছিলাম, আকাশ থেকে একটু নিচে নেমে আসি। খেয়াল করে দেখবা যে যখন আমরা টুথপেস্ট কিনি, আচ্ছা, টুথপেস্ট একটা হয় ফ্যামিলি প্যাক, তাই না? আব্বু আম্মু ভাই বোন সবাই যখন ওয়াশরুমে একটা টুথপেস্ট ইউজ করে, সেটা হচ্ছে ফ্যামিলি প্যাক। আর ফ্যামিলি প্যাক ছাড়া যখন তুমি কোথাও ট্যুরে যাও বন্ধুদের সাথে, বিভিন্ন সময় আমরা হয় না যে কক্সবাজার ট্যুরে গেলাম, সাজেকে ট্যুরে গেলাম, বা অন্য যে কোনো জায়গায় তুমি ট্যুরে যাও,
ট্যুরে গেলে কি হয়, তখন আমরা এত ফ্যামিলি প্যাকের এত বড় একটা টুথপেস্ট তো সাথে ক্যারি করতে চাই না। আমরা তখন কি করি, তখন আমরা মিনি প্যাক কিনি। মিনি প্যাক, দেখো টুথপেস্টটা সেম প্রোডাক্ট, রাইট? ফ্যামিলি প্যাকে যত গ্রাম দেওয়া হবে মিনি প্যাকে তার থেকে কম গ্রাম তোমার কাছে সেল করা হবে। এইটার প্রাইস বেশি, এইটার প্রাইস কম। এই যে তুমি ডিফারেন্স ক্রিয়েট করলা ইন টার্মস অফ কোয়ান্টিটি, এটাকে বলা হয় প্রোডাক্টের মান নির্ধারণ, অর্থাৎ প্রমিতকরণের মাধ্যমে শ্রেণীবদ্ধকরণ অর্থাৎ পর্যায়িতকরণ করা। যেমন তুমি যখন প্রথমে একটা টুথপেস্ট ইউজ করলা, সেই টুথপেস্টটাকে ডিফারেন্ট প্যাকেজিং করলাম। ঠিক আছে, কি করলাম, এই শব্দটা একটু খেয়াল রেখো, প্যাকেজিং। একই প্রোডাক্ট টুথপেস্ট, তুমি এটার প্যাকেজিং করার সময় ডিফারেন্স ক্রিয়েট করলা। কিভাবে ডিফারেন্স ক্রিয়েট করলাম, একটা করলা মান নির্ধারণ করার মাধ্যমে, যখন কিনা তুমি ঠিক করলা ফ্যামিলি প্যাকে কত গ্রাম দিব, মিনি প্যাকে কত গ্রাম দিব। আর পর্যায়িতকরণ করলাম, যখন ফ্যামিলি প্যাকটা বড় মিনি প্যাকটা ছোট। সেম তুমি যখন শ্যাম্পু ইউজ করো, শ্যাম্পু যখন একটা ফ্যামিলি বটল ইউজ করো তখন সেটা একরকম কোয়ান্টিটি থাকে, যখন তুমি একটা মিনি প্যাক শ্যাম্পু ইউজ করো তখন কিন্তু কোয়ান্টিটিটা ছোট হয়ে যায়। সো এই যে সাইজের ডিফারেন্সটা, এটা হচ্ছে পর্যায়িতকরণ। আর কোন বটলে কোন মিনি প্যাকে কতটুকুন পরিমাণ যাবে সেই পরিমাণটা হচ্ছে তোমার জন্য পর্যায়িতকরণ। একইভাবে বিভিন্ন সময় হয় না যে তুমি গ্রেডিং করো, যে তোমার বইতে একটা টেক্সট বুকে, যেটা খুব কমন একটা এক্সাম্পল, সেটা হচ্ছে আমের ক্ষেত্রে আম ছোট বড় মাঝারি, এটার উপর বেস করে আমকে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়, সেটাকে আমরা বলি গ্রেডিং। একইভাবে তুমি যখন নাকি খেতে পছন্দ করো কোকা কোলা, রাইট, কোক খেতে পছন্দ করো, কোকের এখন ডায়েট ভার্সন বের হয়েছে। সো এই যে একই কোক আমি ডায়েট ভার্সন বের করলাম, ডায়েট কোকের ইনগ্রেডিয়েন্ট আর তোমার নর্মাল কোকের ইনগ্রেডিয়েন্ট নিশ্চয়ই সেম হবে না। এই যে তুমি দুটার কোকের ইনগ্রেডিয়েন্ট আলাদা করে ফেললা, তার মানে মান নির্ধারণ করলা যে ডায়েট কোকে কী থাকবে, নর্মাল কোকে কী থাকবে। সেকেন্ড, ডায়েট কোক আর নর্মাল কোকের প্যাকেজিংটা আলাদা হবে, তখন দুটো ডিফারেন্ট নামে বাজারে সেল হচ্ছে, সেটার নাম পর্যায়িতকরণ অর্থাৎ ক্লাসিফিকেশন। সো এটা হচ্ছে ব্যবসার একটা কার্যাবলী। এখন প্রশ্ন হতে পারে ব্যবসায় এটা কেন একটা কার্যাবলী, বিকজ তোমার খেয়াল করে দেখো এই সম্পূর্ণ কাজটা কেন করা হচ্ছে, তোমার কাছে প্রোডাক্টটা সেল করার জন্য। বাজারে এটার একটা ডিম্যান্ড আছে এই কারণে, এবং এই কাজটা ব্যবসা ছাড়া অন্য কেউ করবে না। এটা শিল্প এবং বাণিজ্য দুটার সম্মিলিত প্রচেষ্টায় করা হয়, বিকজ ব্যবসায়ের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টটা বাজারে সেল করা, বিক্রয় করা। বিক্রয় করতে না পারলে সেটা কোনো ব্যবসায়ের কার্যাবলী হবে না, ব্যবসায়ের পণ্যটা ফ্যাক্টরিতেই রয়ে যাবে যদি বিক্রি করতে না পারি। সো কী করতে হয়, ক্রেতা যা পছন্দ করে, ক্রেতা যা চায়, প্রোডাক্টের যা ডিম্যান্ড, আমাকে ওটাই বাজারে সেল করতে হয়। ঠিক আছে, এখন চলে গেলাম কার্যাবলী থেকে, অর্থাৎ প্রিভিয়াস ক্লাসের যেটা লেজ আজকে এখন শেষ করলাম, সেই লেজের পর এখন আমরা এক মালিকানা আর অংশীদার ব্যবসায় নিয়ে পড়ব। তবে এক মালিকানার অংশীদার ব্যবসাটা আমরা পড়বো খুবই অ্যাডমিশনের পার্সপেক্টিভ থেকে, আমরা খুব একটা থিওরিটিক্যালি যাব তা না। আমরা আজকে কথা বলবো খুবই অ্যাডমিশনের পার্সপেক্টিভ থেকে, কিছু এমসিকিউ নিয়ে বা কিছু কনসেপ্ট বিল্ডিং টপিক নিয়ে। ফার্স্ট অফ অল, এক মালিকানা। এই এক মালিকানা শব্দের শুরু হচ্ছে এক দিয়ে, তার মানে এক মালিকানা ব্যবসায় সব কিছুই এক দিয়ে শুরু, এক দিয়ে শেষ। সিম্পল কথা। আচ্ছা, তার মানে মুনাফা একজন ব্যক্তি ভোগ করছে, মূলধনটা আগে লেখা উচিত ছিল তাই না, মূলধন একজন ব্যক্তি নিয়ে আসে, লাভ ক্ষতি অর্থাৎ মুনাফা একজন ব্যক্তি বহন করে, ক্ষতি হলেও সেটা একজন ব্যক্তিকেই বহন করতে হয়, দায় অসীম অর্থাৎ দায় এই একজন ব্যক্তিকেই বহন করতে হয়। এই সব কিছু সত্ত্বেও একের অধিক অর্থাৎ মধ্য সংক্রান্ত আরেকটা শব্দ দিয়ে এক মালিকানার একটা বৈশিষ্ট্য ডিফাইন করা যায়, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায় কোন যুগে প্রচলিত হয়। এক মালিকানা ব্যবসায় কোন যুগে প্রচলিত হয়, এই একটা শব্দের মধ্যে এক শব্দটা নাই। অর্থাৎ যতই তোমাকে বলা হোক এক মালিকানা ব্যবসায় প্রাচীনতম সংগঠন, প্রথম সংগঠন,
তা সত্ত্বেও যখন বলা হয় যুগ, অর্থাৎ ব্যবসায়ের যে যুগের কথা তুমি পড়েছো, সেই ব্যবসায়ের যুগ অনুযায়ী একমালিকানা ব্যবসায় মধ্যযুগে প্রচলিত হয়। আচ্ছা, একমালিকানা ব্যবসায় মধ্যযুগে প্রচলিত হয়, এটা তোমার জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন ছিল, ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট ছিল। সো যুগ নিয়ে কথা বলতে গেলে একটা শব্দ তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবটা না জানলে আসলে একমালিকানা ব্যবসায় সংক্রান্ত বা ব্যবসার সংগঠন সংক্রান্ত কোনো তথ্য সম্পূর্ণরূপে জানা হয় না। সো শিল্প বিপ্লব নিয়ে একটু দুটা কথা বলে দিই। শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব হচ্ছে আমরা যখন স্টিম ইঞ্জিন বানাতে শিখি, স্টিম ইঞ্জিন যখন প্রচলন করতে শিখি, তখন কি হয়, রাতারাতি একটা শিল্পায়ন ঘটে। শিল্পায়ন ঘটে বলতে কি বোঝায়, যে মানুষের মধ্যে তখন কানেক্টিভিটিটা বেড়ে যায়, আমাদের জন্য ট্রান্সপোর্টেশনটা ইজিয়ার হয়, আমরা তখন এক জায়গা থেকে আরেক জায়গায় খুব কম সময়ে পৌঁছতে পারি। তার মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব কম সময়ে আমি পণ্য পৌঁছতে পারছি। যেহেতু তুমি কম সময়ে দূরের একটা পণ্য পেয়ে যাচ্ছ, সো আমাদের মার্কেটটা বড় হয়। দ্যাট মিনস আমাদের ক্রেতার সংখ্যা বাড়ে, অনেক দূরের মানুষের কাছেও আমাদের একই প্রোডাক্টের একটা কি বলে একটা ডিম্যান্ড ক্রিয়েট হয়। ফর এক্সাম্পল, তুমি এখন অনলাইন বিজনেসের থ্রুতে অনেক বিদেশি পণ্য ব্যবহার করছো। অনেকে এখন বাংলাদেশে বসে অ্যাভোকাডো খায়, অ্যাভোকাডো একটা ফলের নাম, হ্যাঁ। সো বাংলাদেশে এটা হয় না, তা সত্ত্বেও মানুষ এখন এটা আনায়, এটা এখন বাজারে পাওয়া যায়। এই যে ডিম্যান্ড ক্রিয়েট হয়, কেন ক্রিয়েট হলো? ইন্টারনেটের বদলতে। তাহলে অনেক বছর আগে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কীভাবে হয়েছিল? যখন একটা প্রোডাক্ট আরেকটা মানুষের, আরেকটা কাস্টমারের কাছে অনেক দূরে হওয়া সত্ত্বেও পৌঁছতে পারে, এবং সেটা কিসের বদৌলতে হয়? ট্রান্সপোর্টেশন। সেই ট্রান্সপোর্টেশনটাকে ফ্যাসিলিটেটেড করে আমার স্টিম ইঞ্জিন, এবং স্টিম ইঞ্জিনের কারণেই আসলে শিল্পের বিপ্লবটা ঘটে। তো এই স্টিম ইঞ্জিনের আবিষ্কারের ফলে শিল্প বিপ্লবটা হয় 1750 থেকে 1850 এই সময়কালের মধ্যে। এটা হচ্ছে শিল্প বিপ্লব, এবং শিল্প বিপ্লবের ফলে আসলে ব্যবসার ক্ষেত্রে আধুনিকায়ন হয়, আধুনিক যুগের সূত্রপাত হয়। আর আধুনিক যুগের আগে থেকেই যে ব্যবসা সংগঠনগুলো আমাদের সাথে ছিল, তার মধ্যে একটা হচ্ছে একমালিকানা, যেটা কিনা শুরু হয় মধ্যযুগে। মধ্যযুগে শুরু হওয়া আরও একটা ব্যবসা সংগঠন হচ্ছে অংশীদারি ব্যবসা। সো এই একমালিকানা এবং অংশীদারি ব্যবসা দুটাই হচ্ছে মধ্যযুগের আমাদের সম্পত্তি। ওকে, সো এরপর চলে যাই একমালিকানার ব্যবসায়ের কিছু টিকে থাকার কারণ নিয়ে। একমালিকানা ব্যবসায় পরবর্তীতে অংশীদারি ব্যবসায় আসে, অংশীদারি ব্যবসায় পরবর্তীতে যৌথ মূলধনী ব্যবসায় আসে। তো এটা একটা টাইম লাইন ছিল যে একমালিকানার কিছু বেসিক সুবিধা অসুবিধা আছে। যখন অসুবিধাটা সুবিধা থেকে বেশি ছিল, গ্রেটার দেন সুবিধা, তখন এইটাকে ওভারল্যাপ করে আরেকটা ব্যবসা সংগঠনের প্রচলন শুরু হয়, যার নাম ছিল অংশীদারি ব্যবসায়। এরপর যখন দেখলাম অংশীদারি ব্যবসাতে অসীম দায়, তার মানে ওরও অসুবিধাটা সুবিধা থেকে বেশি, অসুবিধা বেশি দেন দ্য সুবিধা, তখন ঠিক অংশীদারি ব্যবসাকে ওভারল্যাপ করে আরও একটা ব্যবসা সংগঠন আসে। আমি এটা ইংলিশে লিখে দিই, তাহলে একটু আমার জায়গাটা বাঁচবে। ওকে, কর্পোরেট হাউসেস, দ্যাট মিনস যৌথ মূলধনী ব্যবসার প্রতিষ্ঠান। এই যে একটা গ্র্যাজুয়াল লিপ, একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে, এটা কেন হয়? হয় কারণ এর পূর্ববর্তী ব্যবসায় সংগঠনের কিছু নির্দিষ্ট সময়সীমা, কিছু নির্দিষ্ট অসুবিধার কারণে, কিছু এমন কারণে যা কিনা ওই ব্যবসা সংগঠনের একটা বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলোকে বাদ দিয়ে ওই সংগঠনটা চলতে পারে না। এই কারণে ওই সংগঠনটা যেহেতু ওর নির্দিষ্ট বৈশিষ্ট্যের বাইরে যেতে পারছে না, সো আমরা যদি ওই সংগঠনটা নিয়ে কোনো ব্যবসা করে থাকি, আমাদেরকে ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই থাকতে হবে, ওই সুবিধা এবং অসুবিধাগুলো নিয়েই থাকতে হবে। যেহেতু সেটা করতে পারবো না, সো কী করবো, নতুন একটা ব্যবসা সংগঠনের প্রচলন করব, যেটা কিনা ছিল অংশীদারি ব্যবসা সংগঠন। একমালিকানার ক্ষেত্রে কিছু সুবিধা নিশ্চয়ই ছিল, রাইট? কিছু সুবিধা ছিল, যে সুবিধাগুলোর কারণে অংশীদারি একমালিকানার ব্যবসাটা তখন চলছিল, অংশীদারি ব্যবসার সময়ও চলছিল, এবং এখনো চলছে। সো সেই সুবিধাগুলো একটু দেখবো, যে একমালিকানা ব্যবসায়ের এত যে অসুবিধা, যে মানুষ একজন,
লাভ ক্ষতি যাই হোক সব একা বহন করে। সো ওর জন্য একটা একদিক দিয়ে ভালো, লাভ হলে ভালো, ক্ষতি হলে তো সর্বনাশ। আর মূলধন একার দিতে হয়, দায় সেটাও নিজে একা বহন করতে হয়, নিজের পারিবারিক সম্পত্তি হলেও সেটাকে তোমার মর্টগেজ রেখে হলেও সেই দায়টা তোমাকে শোধ করতে হবে। সো এক মালিকানা ব্যবসায় কিন্তু অনেক অসুবিধা ছিল, থাকা সত্ত্বেও কিছু সুবিধার জন্য সেটা সেই মধ্যযুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত এক মালিকানা ব্যবসা একইভাবে অনেক বেশি প্রচলিত এবং এটা খুবই পপুলার। কেন সেটা একটু জেনে নিই। এক মালিকানা ব্যবসায় যে এখন পর্যন্ত টিকে আছে এটার কারণগুলো কি কি? একটা কারণ হচ্ছে পচনশীল দ্রব্যের ব্যবসায়। পচনশীল দ্রব্যের ব্যবসায়, আচ্ছা, তোমার বাসায় যখন দুধ বিক্রেতা দুধ দিয়ে যান, দুধ বিক্রেতা যখন তোমার বাসার নিচে একজন তরকারিওয়ালা আসে, যখন তোমার বাসার নিচে একজন মাছওয়ালা আসে, মানে আমি কথা বলছি যখন কিনা তুমি সুপার শপে যাওয়া বাদ দিয়ে নিজের বাসার নিচ থেকে তরকারিওয়ালা থেকে তরকারি কিনছো, মাছওয়ালার কাছ থেকে মাছ কিনছো, এরকম ক্ষেত্রে খেয়াল করে দেখো জিনিসগুলা পচনশীল হয়ে থাকে, তাই না? যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে এটা ব্যবহার করতে হবে। এর বেশি যদি হয়ে যায় মাছ, তুমি নদী থেকে মাছ ধরার পর কতদিন পরে সেটাকে কিনবা, সেটা বাঁচবে না। সো এই ধরনের প্রোডাক্টগুলোর জন্য যেটা হয়, এক মালিকানা ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা সংগঠন এর জন্য কাজ করতে পারে না। তরকারিওয়ালা যদি 5 জন হয়, যে বলে না যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যায়। কেন গাজন নষ্ট হয়? কারণ অনেক মাথা, অনেক মতবাদ। সো তখন তোমার ওই তরকারি আর সময় মতো ক্রেতার কাছে পৌঁছাবে না। এই কারণে দুধ বিক্রেতা, তরকারিওয়ালা, মাছওয়ালা, মুচি, এই ধরনের যে পেশাগুলো, এই সবগুলো পেশার কিন্তু আমাদের কাছে উপযোগিতা আছে। তোমার যখন কোনো কারণে হঠাৎ করে রাস্তার মধ্যে একটা স্যান্ডেল হাঁটতে গিয়ে ছিঁড়ে গেল, তুমি ক্যাম্পাসে হাঁটলা, হঠাৎ করে তোমার স্যান্ডেল ছিঁড়ে গেল, তুমি কি করবা? আশেপাশে তাকায় তখন জাস্ট চিন্তা করবো একটা মুচি কোথায় পাবো। তোমার কিন্তু ফার্স্টই মাথার মধ্যে একটা মুচির কথা আসবে। তোমার কিন্তু কখনো মনে হবে না যে আচ্ছা আমি তাহলে পাশে একটা দোকান আছে নতুন, দোকান থেকে গিয়ে নতুন স্যান্ডেল কিনে পরে ফেলি, সেটা কিন্তু করবো না। তার মানে কি, যেই লোকটা আমার জুতা বা স্যান্ডেলটা মানে সময় মতো মেরামত করে দিচ্ছে, তার একটা চাহিদা আছে। ওই যে সময় মতো একটা সুযোগ, একটা সুবিধা পাওয়া, যেটাকে আমরা বলি মানে কনভিনিয়েন্স, ওই কনভিনিয়েন্সের জন্য ওই লোকটার পেশার তোমার কাছে একটা চাহিদা আছে। এই কারণে পচনশীল দ্রব্যের জন্য এক মালিকানা ব্যবসাটাই একমাত্র সহজলভ্য। আর এই এক মালিকানা ব্যবসা এই কারণে এত যুগ পার করার পরও আজ পর্যন্ত টিকে আছে। আরও কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষ তত্ত্বাবধান। প্রত্যক্ষ তত্ত্বাবধান, তুমি যখনই ফেসবুকে বসছো, তোমার হোম পেজে কারো না কারো বিয়ের কোন একটা ছবি কিন্তু ঘুরে ফিরে চলেই আসে, তাই না? বড় ভাই, বড় বোন, ফ্যামিলির কেউ। সো এই একটা শব্দ ওয়েডিং ফটোগ্রাফার, আমার মনে হয় না আজকে যারা ক্লাসে উপস্থিত আছো তারা কেউ এই শব্দটার সাথে অপরিচিত, যে ওয়েডিং ফটোগ্রাফার। প্রত্যেকটা বিয়েতে তুমি যেখানেই যাও, তোমার যেখানেই যে কোনো বিয়ের দাওয়াত খাওয়ার সুযোগ হয়ে থাকুক না কেন, কাউকে না কাউকে তুমি দেখবে যে তাকে টাকা দেওয়া হয়। সে কি করে? সে ঘুরে ঘুরে সবার ছবি তোলে, বেসিক্যালি বইয়ের ছবি তোলে। এনিওয়ে, সে ছবি তোলে, তার কাজ হচ্ছে ছবি তোলা। ছবি তোলার জন্য সে টাকা পায়। খেয়াল করো, তোমাকে যদি এখন তুমি যদি একটা বড় প্রতিষ্ঠান করতা, এই প্রতিষ্ঠানে গিয়ে তোমার টাকা দিয়ে আসতে হতো আগে থেকে, দেন ওখান থেকে ওরা লোক পাঠাতো ছবি তোলার সময়। তো বিয়ের দিন হঠাৎ করে তুমি দেখলা যে যেই লোক ছবি তুলতে আসছে তাকে তুমি চাও নাই, তুমি আরেকজন মানুষকে চিন্তা করে টাকা দিয়ে আসছিলে, আরেকজন মানুষ চলে আসছে। এ মানে কি, তোমার চাওয়া আর ওদের দেয়ার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেল। এইসব কারণে ওয়েডিং ফটোগ্রাফার ওরা কিন্তু এক মালিকানা ব্যবসায়ের অধিকারী হয়। ওদের ওয়েব পেজটাতে বা ওদের যে ফেসবুকের ফ্যান পেজ থাকে, সেখানে কিন্তু একজন ব্যক্তি সমস্ত কিছু পরিচালনা করে। যখন তুমি স্বর্ণকারের কথা বলো, স্বর্ণকার
ওরা কিন্তু অনেক বড় কোনো ব্যবসায় প্রতিষ্ঠান করতে পারে না। কেন? বিকজ একদম সামনে বসে থেকে নিজস্ব তত্ত্বাবধানে কাজটা করতে হয়। তুমি যদি একটু চোখ সরায় ফেলো তাহলে কিন্তু ওই কাজ ওরা এখানে গন্ডগোল করে ফেলবে, ডিজাইন ঠিক মতো হবে না, আর একটা ডিজাইন ভুল হয়ে গেলে সেটাকে আর শোধরানো যায় না। সো যেসব ক্ষেত্রে এই ধরনের কিছু কমপ্লিকেশনস থাকে, লিমিটেশন থাকে, সেসব ক্ষেত্রে কেবলমাত্র এক মালিকানা ব্যবসায়ী প্রযোজ্য, এবং এক মালিকানা ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসায় সেখানে টিকতে পারে না। এই কারণে এত বড় বড় ব্যবসার প্রতিষ্ঠান এখন যেটা হয় যে মার্জার হয় বাংলাদেশে, তাই না? রবি আর এয়ারটেলের কিছুদিন আগে মার্জার হয়েছে, এরপর লাফার্জ আর হেডেলবার্গের যেটা তোমার মার্জার হয়েছে। সো বাংলাদেশে এরকম মার্জার হওয়া সত্ত্বেও এখনো কিন্তু একটা মুচি, একটা মুদির দোকান, একটা মানে পান বিক্রেতা, এদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায়। এবং খুঁজে পাওয়ার পিছনে রিজন হচ্ছে এই রিজনগুলো, যে এই লিমিটেশনগুলোর জন্য এক মালিকানা ব্যবসায় কখনোই বিলুপ্ত হতে পারে না। ফাইনাল একটা কোয়েশ্চেন যেটা তোমার জন্য থাকছে, এতক্ষণ তো পড়লাম আমরা ব্যবসা সংগঠন নিয়ে, তাই না? সো একটু ঝটপট চেষ্টা করো মনে করার যে এক মালিকানা ব্যবসায়ের আইন কোনটি? একটু চেষ্টা করো যে এক মালিকানা ব্যবসায়ের জন্য প্রচলিত আইন কোনটি। আমি জানি তোমরা অলরেডি কমেন্ট সেকশনে মেনশন করা স্টার্ট করে দিয়েছো, সেটা না দেখে আমি তোমাদের একটু সুযোগ দিচ্ছি একটু মনে করার যে এক মালিকানা ব্যবসায়ের আইন কোনটি। যদি সাল মনে করতে পারো কিংবা কোথায় সেটার উৎপত্তি ছিল, এই ধরনের কোনো উত্তর যদি দিতে পারো তো ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যদি না দিতে পারো তাহলেও মোস্ট ওয়েলকাম, বিকজ এক মালিকানা ব্যবসার আসলে কোনো আইন নাই। তাহলে এটার উত্তর হচ্ছে কোনো আইন নেই। ঠিক একই সাথে খেয়াল করো, তুমি যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান চালাতে চাও না কেন, সেটা শুরু করার আগে কিছু আইনি জটিলতা থাকে। একটা আইনগত বৈধতার প্রয়োজন। সো এক মালিকানা ব্যবসায় তুমি যেখানেই করো না কেন, তুমি যদি একটা মুদি দোকান খুলতে চাও, একটা বিউটি পার্লার খুলতে চাও, একটা তুমি যদি ওয়েডিং ফটোগ্রাফার হয়ে থাকো, তুমি যদি একটা নিজের অফিস চালু করতে চাও, সেটা খোলার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে একটা, যেটা বলছিলাম কোনো আইন নেই, তা সত্ত্বেও একটা আইনি জটিলতা আছে। সেটা হচ্ছে তোমাকে যে কোনো পৌর এলাকা বা সিটি কর্পোরেশনে যখন তুমি এক মালিকানা ব্যবসা স্টার্ট করবে, এর আগে তোমাকে সেখান থেকে একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। খেয়াল করো, আমি অনেক কষ্ট করে কোনো আইনের সাহায্য ছাড়া এটা শুরু করলাম ব্যবসাটা, কিন্তু তা সত্ত্বেও একটা আইনি জটিলতা সেখানে থাকে, যেটা হচ্ছে ওই যে এলাকায় তুমি কাজ করছো, ওই এলাকায় টাকা উপার্জন করছো, এই টাকাটা উপার্জন করার জন্য, ট্রেড করার জন্য একটা লাইসেন্স জোগাড় করতে হয়, যেটা কিনা কোনো এক মালিকানা সংক্রান্ত আইনের আদলে নয়। এটা করা হয় শুধুমাত্র একটা মানুষের কাছ থেকে ট্রাস্ট গেইন করার জন্য, যে আমি এখানে ব্যবসা করছি, আমাকে আমার দেশের মানুষ বিশ্বাস করে, আমাকে আমার দেশ পারমিট করে, আমার এই সার্বভৌমত্বের মধ্যে থেকে, এই আমি বাঙালি, আমি ন্যাশনালিটির আন্ডারে আমি ব্যবসাটা করার যোগ্য। এই যে তুমি যোগ্য, এই যোগ্যতার সার্টিফিকেটটা তোমাকে দেয় ট্রেড লাইসেন্স, আর ট্রেড লাইসেন্সটা দেয় বাংলাদেশের সরকার। এবং এটা কিন্তু এক মালিকানার কোনো আইনগত জটিলতা নয়, কিন্তু ব্যবসা করার একটা বেসিক আইনগত জটিলতা। ঠিক এরপর আমরা চলে যাব এক মালিকানা, মোটামুটি শেষ। এক মালিকানা থেকে আপাতত আর কঠিন কিছু নাই পড়ার জন্য। এরপর আমরা একটু দেখব অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় ফার্স্টেই বলে রাখি, অংশীদারি ব্যবসায়ের প্রথম যে আইনটা সেটা হচ্ছে 1932 সালের ভারতীয় অংশীদারি আইন, যা 1971 সালের পর বাংলাদেশে অ্যাডাপ্ট করে নেওয়া হয়। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাকে যদি অ্যাডমিশন টেস্টে বলা হয় যে অংশীদারি আইন 1932 এটি কোথায় প্রথম প্রচলিত হয়, তোমাকে যদি বলা হয় বাংলাদেশ, তাহলে উত্তরটি ভুল। সঠিক উত্তরটি হচ্ছে ভারত, বিকজ এটা 1932 সালে ভারতে ফার্স্ট করা হয়। আর সালটা একটু খেয়াল করো, 1932 সালে কি বাংলাদেশ ছিল? বাংলাদেশ কিন্তু ছিল না। আমাদের বাংলাদেশের জন্ম কোন সাল থেকে? সো 1971 সালে আমরা এই 1932 সালের ভারতীয় অংশীদারি আইনটাকে অ্যাডাপ্ট করে নেই,
যে কারণে 1971 সালের পর থেকে সেটা বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন। সেটা একটা খুবই সিম্পল একটা বেসিক আইডিয়া ছিল। এরপর চলে যাব অংশীদারি আইনের মূল ভিত্তি। খেয়াল করে দেখো, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি অপশন এ চুক্তিপত্র, অপশন বি চুক্তি। আচ্ছা, এটা কোনো প্রশ্ন না, আমি জাস্ট তোমাদের সাথে ডিসকাস করার জন্য এটাকে এভাবে প্রেজেন্ট করলাম। ওকে, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তিপত্র নাকি চুক্তি? ঠিক একই প্রশ্নটা তোমাকে হয়তো বা অ্যাডমিশন টেস্টে করা হতে পারে। সেখানে তোমার কাছে টুইস্ট এটাই জানতে চাওয়া হবে যে চুক্তি নাকি চুক্তিপত্র কোনটা অংশীদারি ব্যবসায়ের জন্য মানে একেবারে না হলেই না। সো এই যে বললাম মূল ভিত্তি, মূল ভিত্তিটাকে তোমার কাছে অন্য শব্দ দিয়ে এটাকে পরিবর্তন করে দিতে পারে। তোমার কাছে জানতে চাওয়া হতে পারে যে নিম্নের কোনটি ছাড়া অংশীদারি ব্যবসায় সম্ভব নয়, কিংবা অন্যভাবে জিজ্ঞেস করা হতে পারে যে নিম্নের কোনটি ছাড়া অংশীদারি ব্যবসায় চলতে পারে। সো এই প্রশ্নটার অনেক রূপে তোমাকে করা হতে পারে। সো কনসেপ্টটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি, চুক্তিপত্র নয়। আর ঠিক একইভাবে অংশীদারি ব্যবসায় কোনটি ছাড়া চলতে পারে না, সেম চুক্তি। কোনটি ছাড়া অংশীদারি ব্যবসা চলতে পারে, এটার উত্তর হচ্ছে চুক্তিপত্র। সো খেয়াল করে দেখো, জিনিসটা একটাই, একটা সিম্পল লাইন, তোমার সামনে বিভিন্নভাবে এটাকে প্রেজেন্ট করা হতে পারে। সো এই চুক্তি আর চুক্তিপত্র নিয়ে কনফিউশনটা হচ্ছে চুক্তির লিখিত রূপ হচ্ছে চুক্তিপত্র। দ্যাট মিনস চুক্তিটা হতে পারে 3 রকমের। একটা হতে পারে, আশা করি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মৌখিক, লিখিত, দেন নিবন্ধিত। আর মজার ব্যাপার হচ্ছে নিবন্ধিত মানে হচ্ছে সেটাকে অবশ্যই লিখিত হতে হবে। সো লিখিত চুক্তিটাই হচ্ছে নিবন্ধিত হতে পারে। খেয়াল করো, মুখের কথা, হ্যাঁ, আমরা যতই বলি যে ওয়াদা করলাম, কমিটমেন্ট, হ্যাঁ, তারপরে আর কি যে কসম কাটি, কিন্তু যাই বলো না কেন, যেই শব্দই তুমি ব্যবহার করো না কেন, সেটাকে কি কোনো সেটা কি কোনোভাবে তুমি কারো কাছে সিলগালা করতে পারবা? বা কেউ কি তোমাকে কখনো বলতে পারবে যে না, ও এটা আমাকে বলছে, এটার সব সময় 10 বছর পর পর্যন্ত সেটাই থাকবে? কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে সিলগালা করে দিতে পারে না এটাকে। সেটাকে করতে পারবা কখন? যখন সেটা লিখিত একটা রূপ থাকবে। লিখিত রূপটাকে তুমি সিলগালা করতে পারো, সেটাকে তুমি একটা স্ট্যাম্প, একটা পেজে করে স্ট্যাম্প লাগাইতে পারো। সেটাকে তুমি 100 টাকার একটা স্ট্যাম্প কিনে কিছু একটা বলে সিল দিয়ে তুমি সেটাকে একটা দলিলে রূপান্তরিত করতে পারো। কিন্তু সেটা করতে পারো না কখন? যখন সেটা মৌখিক থাকে। তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যেটা হয়, চুক্তিটা এটা মুখে বলা চুক্তি হতে পারে। মুখে বলা চুক্তি যেটা মৌখিক চুক্তি, সেটাও অংশীদারি আইন 1932 অনুযায়ী সেটা লিগাল। তবে সেটাকে যদি তুমি নিবন্ধন রেজিস্টার্ড করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে সেটা লিখিত করতে হবে। সো এই যে বললাম চুক্তি, এই 3 রূপে চুক্তি থাকাটা আমার জন্য বাধ্যতামূলক। চুক্তি না হলে অংশীদারি ব্যবসা সম্ভব না। এবং এটা কে বলেছে? 1932 সালের অংশীদারি আইন। আর যেটা ছাড়া অংশীদারি ব্যবসা চলতে পারে সেটা হচ্ছে চুক্তিপত্র, অর্থাৎ চুক্তি হলেই হবে, লিখিত হতে হবে এমন কোনো কথা নাই। দেন আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে কথা বলছিলাম অংশীদারি আইনের চুক্তিপত্র নিয়ে। সো অংশীদারি আইন যেরকম চুক্তিপত্র রেজিস্টার্ড করা যায়, ঠিক একইভাবে অংশীদারি ব্যবসাকেও রেজিস্টার্ড করা যায়। অংশীদারি ব্যবসায়, ওকে, অংশীদারি ব্যবসাটা হতে পারে নিবন্ধিত কিংবা অনিবন্ধিত। ওকে, তার মানে অংশীদারি ব্যবসাটা নিবন্ধিত হতে পারে, অনিবন্ধিত হতে পারে। কথা হচ্ছে অংশীদারি ব্যবসাটা নিবন্ধন করতে হবে, এই কথাটা 1932 সালের অংশীদারি আইনে বলা নাই। দ্যাট মিনস তোমার অংশীদারি আইনটা অনিবন্ধিত হলেও কোনো সমস্যা নাই। তাহলে নিবন্ধিত হলে আমি কি কি সুবিধা পাবো?
কিংবা নিবন্ধিত হলে নিশ্চয়ই কিছু সুবিধা পাবো, যে কারণে আমি নিবন্ধনটা করব। নিবন্ধিত হলে ডেফিনেটলি তুমি মানুষের কাছ থেকে বেশি ট্রাস্ট গেইন করতে পারবা, আর যখনই মানুষ তোমাকে বেশি বিশ্বাস করবে, তোমার সাথে বেশি করে ব্যবসা করবে, তোমার মুনাফার পরিমাণ বেশি হবে। এটা তো হলো সুবিধার কথা। এখন একটা ঠিক অসুবিধা না, এটা একটা বৈশিষ্ট্য বলা যায় যে নিবন্ধিত অনিবন্ধিত হলে আসলে ঘটনাটা কি হয়। অংশীদারি ব্যবসায়, যেটা ব্যবসায়, তার মানে তাকে ট্যাক্স পে করতে হয়, রাইট, কর দিতে হয়। এখন অংশীদারি ব্যবসায়ের কর দিতে হয় দুইভাবে। অংশীদারি ব্যবসায়ের কর দিতে হয় দুইভাবে, একটা নিবন্ধিতর জন্য, একটা অনিবন্ধিতর জন্য। যদি তুমি অনিবন্ধিত অংশীদারি কারবার হও তাহলে তোমাকে কর দিতে হবে একবার, আর যদি তুমি নিবন্ধিত হও তাহলে তোমাকে কর দিতে হবে, খেয়াল করো, অংশীদারি ব্যবসায় নিবন্ধিত দুইবার। ট্রিকি পার্ট হচ্ছে আমাকে অনিবন্ধিত হলে একবার দিতে হয়, কারণ যেহেতু আমি নিবন্ধন করি নাই, সো আমার ব্যবসার প্রতিষ্ঠানটার কোনো এমনিতেও আইনগত সত্তা নেই, অমনিতেও আইনগত সত্তা নেই অংশীদারি কারবারের, কিন্তু নিবন্ধিত হলে সেটাকে আইডেন্টিফাই করা যায়, সেটাকে লিগালি আইডেন্টিফাই করা যায়। ও হয়তো বা কোনো লিগাল এন্টিটি না, কিন্তু লিগালি ওকে আইডেন্টিফাই করা যায়, ওর একটা রেজিস্ট্রেশন পেপার আছে। অনিবন্ধিত হলে সেটা থাকে না। সো অনিবন্ধিত হলে তুমি কার মাধ্যমে অংশীদারি কারবারকে আইডেন্টিফাই করবা? ডেফিনেটলি অংশীদার। তার মানে অংশীদার আমার অনিবন্ধিত কারবারের জন্য কর প্রদান করবে। কিসের উপর কর দিবে? ওর নিজস্ব মুনাফার উপর। অংশীদারি কারবার হতে প্রাপ্ত লাভের যে অংশ, মুনাফার যে অংশ, সেই মুনাফার অংশের উপরে ও নির্দিষ্ট হারে কর প্রদান করবে। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আর অংশীদারি কারবার যদি নিবন্ধিত হয় তাহলে সে দুইবার কর প্রদান করবে। একবার করবে অংশীদার তার নিজস্ব মুনাফার উপর, আরেকবার করবে ব্যবসায়, অর্থাৎ অংশীদারি কারবার এটা করবে তার ওই বছর অংশীদারি ব্যবসায়ের টোটাল 100% যে ফিগারটা, যে মুনাফাটা এখন পর্যন্ত ভাগ করা হয় নাই, ওই মুনাফাটার উপর ব্যবসায় নিজে একবার কর দিবে, আর ভাগ হয়ে যখন চলে যাবে অংশীদারদের কাছে, অংশীদাররা প্রত্যেকে তাদের নিজস্ব ইনকাম ট্যাক্স দিবে। সো জাস্ট মনে রেখো, কর প্রদান করার সময় অংশীদারি কারবার অনিবন্ধিত হলে 1 আর নিবন্ধিত হলে 2। 1 হচ্ছে অংশীদার আর 2 হচ্ছে অংশীদার প্লাস ব্যবসায়। তো এটা ছিল অংশীদারি ব্যবসায়ের কর দেওয়ার নিবন্ধন আর অনিবন্ধনের জন্য একটা বৈশিষ্ট্য। সো যারা ক্লাস করছো তারা ঝটপট এটা কোথাও একটু টুকে রাখতে পারো, যাতে করে পরবর্তীতে তুমি এটা রেফারেন্সটা মনে রাখতে পারো। তা না হলে কিন্তু ছোটো ছোটো ইনফরমেশন তো তোমার টেক্সট বুকের থ্রুতে এটা পাওয়াটা একটু টাফ। টেক্সট বুকে অবশ্যই পড়েছো, কিন্তু অ্যাডমিশন টেস্টের আগে তোমার খুঁজি তো এটা বের করা সম্ভব না, রাইট? তুমি সিতে পরীক্ষা দিবে, ডিতে পরীক্ষা দিবে, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, অনেক অনেক ইনস্টিটিউশনে পরীক্ষা দিবা। সো তার আগে তো এত সময় পাওয়া যায় না যে টেক্সট বুক ঘেটে ঘেটে বের করবো। এরই সাথে চলে যাচ্ছি অংশীদারি কারবারের আরেকটা টপিকে। এখন একটু ঝামেলার বলা যায়, এখন একটু ঝামেলার একটা জিনিস দেখবো। ঝামেলার জিনিসটা ট্রাই করবো খুব ইজিলি সলভ করার। ঘটনাটা হচ্ছে অংশীদারি কারবারের সদস্য সংখ্যা নিয়ে। অংশীদারি কারবারের সদস্য সংখ্যা। ওকে, সদস্য সংখ্যা সবাই জানি অংশীদারি কারবারের সদস্য সংখ্যা সর্বনিম্ন, রাইট? আমি মিনিমাম আর ম্যাক্সিমাম লিখি, যেই শব্দগুলা সাধারণত ব্যবহার করি। মিনিমাম সদস্য কত? 2। আচ্ছা, আর ম্যাক্সিমাম কত? 20। ওকে, সো যখন আমি ব্যাংকিং বলছি তখন মিনিমাম অ্যাজ ইউজুয়াল 2 আর ম্যাক্সিমাম তখন দাঁড়ায় 10। কখন? যখন ব্যাংকিং অংশীদারি কারবার। আচ্ছা, তাহলে ব্যাংকিং অংশীদারি কারবার হতে গেলে একটা অংশীদারি কারবারকে আর কি কোনো বৈশিষ্ট্য সম্পন্ন হতে হয়? ব্যাংকিং অংশীদারি কারবার হতে গেলে তাকে অবশ্যই রেজিস্টার্ড বা নিবন্ধিত হতে হবে। সরি, ব্যাংকিং না, যদি সীমিত অংশীদারি কারবার হও
তাহলে তোমাকে অবশ্যই নিবন্ধিত হতে হবে। আর যদি ব্যাংকিং হও তাহলে তোমাকে সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে হবে 10 জন। সো এই যে বললাম সীমিত অংশীদার, এই সীমিত অংশীদার হওয়ার জন্য কিছু সর্বোচ্চ আর সর্বনিম্ন সংক্রান্ত জটিলতা আছে। সেই জটিলতাগুলা এখন আমরা সদস্যের পরিপ্রেক্ষিতে একটু দেখব যে সদস্য সংখ্যাটা সীমিত অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হবে আর অসীম অর্থাৎ সাধারণ অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হবে। সীমিত অংশীদারি কারবার আর অসীম কিংবা সাধারণ অংশীদারি কারবার। সীমিত অংশীদারি কারবারের মিনিমাম সদস্য সংখ্যা কত আর ম্যাক্সিমাম সদস্য সংখ্যা কত। ফার্স্ট থিং ফার্স্ট, সেটা কিনা অসীম অর্থাৎ নর্মাল অর্থাৎ সাধারণ। আমরা সবাই জানি সাধারণ অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত, মানে যত দিয়ে শুরু হয় সেটা কত, 2 জন। ওকে, আর ম্যাক্সিমাম আমার কাছে কতজন হতে পারে, 20 জন। নর্মালি আমি সাধারণ অংশীদারি কারবার নিয়ে কথা বলছি, নট ব্যাংকিং। ওকে, আচ্ছা এখন কথা বলছি সীমিত অংশীদারি কারবার নিয়ে। সীমিত অংশীদারি কারবারের বলা আছে ম্যাক্সিমাম হতে পারবে 3 জন। এরপর আমি যদি একটা সীমিত অংশীদারি কারবারের কথা বলি যেখানে সম্পূর্ণ ঘটনাটা শুধু সীমিত অংশীদারি কারবার নিয়ে হচ্ছে, মাঝখানে দাগটা মুছে দিচ্ছি, তাহলে বলা আছে একটা সীমিত অংশীদারি কারবার কখনো শুধুমাত্র সীমিত অংশীদার নিয়ে হতে পারে না, শুধুমাত্র অসীম নিয়ে হতে পারে না, সেখানে এই ম্যাক্সিমাম আর মিনিমামের একটা কম্বিনেশন হতে হবে। কি হতে হবে, কম্বিনেশন হতে হবে। সো এই কম্বিনেশনটা সীমিত অসীম 2 ধরনের দায় সম্পন্ন অংশীদার নিয়ে গঠিত হবে। দ্যাট মিনস একটা সাপোজ এটা একটা অংশীদারি কারবার, এখানে সীমিত দায় সম্পন্ন অংশীদারি কারবার যেরকম থাকবে অসীম দায় সম্পন্ন অংশীদারি কারবারও থাকবে। এটা কখনো সীমিত অংশীদার অসীম অংশীদারের মধ্যে কম বেশি হবে, কখনো অসীম হয়তো বা বেশি সীমিত কম, কখনো বা 2 জন সমান সমান। তার মানে কি, কোন জিনিসটা কম বেশি হলে আমার এই কম্বিনেশনটা কম বেশি হবে, সেটা হচ্ছে টোটাল অংশীদারি কারবারের সদস্য সংখ্যা। ওকে, আমার মিনিমাম কত হয়, আমার মিনিমাম অংশীদারি কারবারের সদস্য সংখ্যা 2 জন, ম্যাক্সিমাম 20 জন। সো আমি এখন কি করব, যেহেতু আমার মিনিমাম সদস্য সংখ্যা 2 জন, তাহলে আমি এখানে 2 রেখে এখানে কম বেশি করতে পারবো। আমার ম্যাক্সিমাম কতজন হতে হবে, এটা টোটাল 20। সো আমি এখানে 2 18 করতে পারি, আমি চাইলে এখানে 2 দিয়ে এখানে 10 দিতে পারি, আমি চাইলে এখানে 2 দিয়ে এখানে 15 দিতে পারি। আইদার ওয়ে যতক্ষণ পর্যন্ত আমার সদস্য সংখ্যা টোটাল 20 জন ক্রস না করে ততক্ষণ পর্যন্ত সর্বনিম্নটা ফিক্স রেখে বাকিটাতে আমি কম বেশি করতে পারি। এই ছোট জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে সীমিত অংশীদারি কারবার সংক্রান্ত পরবর্তী ইনফরমেশনটাও তোমার মাথায় কাজ করবে। তাহলে আরেকটু রিপিট করে আসি কথাটা, এতক্ষণ কি বললাম। এতক্ষণ কথা বলছিলাম যে সীমিত অংশীদারি কারবারে সদস্য সংখ্যা সর্বোচ্চ সীমিত দায় সম্পন্ন অংশীদার হতে পারে 3 জন, আর অসীম দায় সম্পন্ন অংশীদার হতে পারে 2 জন, যেটা অলরেডি তুমি জানো। তাহলে এখন যদি আমি একটা অংশীদারি কারবার গঠন করি, সেই অংশীদারি কারবারে কখনোই সম্পূর্ণটা সীমিত অংশীদার দিয়ে হবে না, আবার কখনোই সম্পূর্ণটা অসীম হলে সীমিত অংশীদারি কারবার হবে না। তার মানে সীমিত অংশীদারি কারবার হতে হলে সেটাকে একটা কম্বিনেশন হতে হবে। কম্বিনেশনটা কিসের কিসের মধ্যে, কম্বিনেশনটা সীমিত অংশীদার আর অসীম অংশীদার মিলায়ে কি হবে, টোটাল নাম্বার অফ অংশীদার, টোটাল নাম্বার অফ পার্টনার্স হবে। তাহলে আমি জানি আমার একটা অংশীদারি কারবারে সর্বনিম্ন 2 জন লাগবে, ম্যাক্সিমাম হতে পারবে 20 জন। তাহলে আমি 20 জনের মধ্যে থেকে যে কোনো কম্বিনেশন ক্রিয়েট করতে পারি, তাই না? তাহলে আমরা একটু কিছু কম্বিনেশন ক্রিয়েট করে দেখি ঘটনাটা কিরকম দাঁড়ায়। বলছিলাম সীমিত অংশীদারের সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 3। তাহলে এখন চিন্তা করে দেখো, তুমি একটা 5 জন সদস্য সংখ্যা
টোটাল নাম্বার অফ অংশীদার হচ্ছে আমার 5জন অংশীদার মানে সম্পৃক্ত একটা সীমিত অংশীদারি কারবার গঠন করছো। সীমিত অংশীদারি কারবার, সীমিত অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা সীমিত হতে পারে 3জন, তাই না? সীমিত 3জন। তাহলে অসীম দায় সম্পন্ন হতে পারবে কতজন? 2। আচ্ছা, আবার বলা আছে একটা অংশীদারি কারবার হতে গেলে মানে আমাকে মিনিমাম 2জন নিয়ে অসীম দায় সম্পন্ন হতেই হবে। খেয়াল করে দেখো, তাহলে 2জন যদি অসীম দায় সম্পন্ন হয় আর সর্বোচ্চ 3জন যদি সীমিত দায় সম্পন্ন হয়, তাহলে একটা সীমিত দায় সম্পন্ন অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে পারে 5জন। 5জন কিন্তু সীমিত অংশীদার হবে না, 5জন হবে মোট অংশীদারের সংখ্যা। আর সীমিত সদস্য সম্মিলিত অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা যদি 5 হয়, তাহলে সেটা অসীম দায়ের 2জনকে নিচ্ছে প্লাস সীমিত দায়ের সর্বোচ্চ 3জনকে নিচ্ছে, এবং এই 5 হচ্ছে অংশীদারি কারবার সীমিত হওয়ার সর্বনিম্ন সদস্য সংখ্যা। ঠিক একইভাবে তুমি আরো অনেকগুলো কম্বিনেশন ক্রিয়েট করতে পারো। তুমি বলতে পারো যে সর্বোচ্চ আমার সদস্য সংখ্যা জানি 20জন টোটাল, তাহলে যদি আমি সর্বোচ্চ 3জন অসীম দায় সম্পন্ন হয়, তাহলে সর্বোচ্চ 3জন যদি সীমিত দায় সম্পন্ন হয়, তাহলে সর্বোচ্চ 17জন হতে পারে অসীম দায় সম্পন্ন। তাহলে একটা 20জন সদস্য সংখ্যা নিয়ে যদি কোনো সীমিত অংশীদারি কারবার করা হয়, তাহলে সর্বোচ্চ কতজন অসীম হতে পারে? 17জন। বিকজ 17 বেশি তো তোমার যাওয়ার উপায় নাই, তোমার মিনিমাম 2জন, ম্যাক্সিমাম 17জন, আর তা না হলে ম্যাক্সিমাম সদস্য সংখ্যা 20জন সম্পৃক্ত একটা অসীম দায় সম্পন্ন সদস্যের অংশীদারি কারবার হতে পারে। তো এই কম্বিনেশনটা তুমি মাথার মধ্যে একটু রেখে দাও, বিকজ তোমার পরীক্ষার হলে আসতে পারে যে সীমিত অংশীদারি কারবারের মোট সদস্য সংখ্যা যদি 20জন হয়, তাহলে অসীম দায় সম্পন্ন সদস্যদের সংখ্যা কত হবে? উত্তর 17, বিকজ সর্বোচ্চ সীমিত হতে পারে 3জন। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এটা আগে কখনো পড়োনি, এর কারণ তুমি এইচএসসিতে এই লেভেলের নলেজ তোমার দরকার ছিল না। সো এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য অংশীদারি কারবারের সদস্য সংখ্যা সংক্রান্ত একটা খুবই ছোট একটা আইডিয়া। নট নেসেসারি তোমার পরীক্ষায় এটা আসবে, ওকে, বাট এই লেভেলের কনসেপ্ট বিল্ডিংটা অ্যাডমিশন টেস্টের আগে একটু করে যেতে হবে। তো এরপর দেখব নাবালক সংক্রান্ত কিছু ইনফরমেশন। আচ্ছা, নাবালক অংশীদার হতে পারে কি পারে না সেটা নিয়ে প্রথমে একটা কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশন হচ্ছে যে নাবালক, বলা হয় যে নাবালক আসলে অংশীদার হতে পারবে না। নাবালক অংশীদার, তাহলে নাবালকের পাশে অংশীদার কথাটা কেন লিখে? প্রশ্ন। বলে যে নাবালক অংশীদার হতে পারবে না, আবার বলে যে নাবালক অংশীদার, তো এটা কেমন হইলো? এটা বলা হয়, এটার কারণ হচ্ছে নাবালককে বলা হয় সীমিত অংশীদার। বিকজ সীমিত অংশীদার হলে তোমাকে সব কিছুর ক্ষেত্রে একটা লিমিটেশন দিয়ে দেওয়া হয়, সব ক্ষেত্রে একটা সীমা বেঁধে দেওয়া হয়। সো এই যে সীমা বেঁধে দেওয়া হচ্ছে, এই কারণেই নাবালককে বলা হয় সীমিত অংশীদার। নাবালক সম্পর্কে বলা আছে ধারা 30 অনুযায়ী। আর নাবালকের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, ওকে। নাবালকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে বলা আছে মুনাফা সংক্রান্ত, হিসাব সংক্রান্ত, আচ্ছা আশা করি দেখতে পাচ্ছ। সো নাবালকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে মুনাফা সংক্রান্ত, হিসাব সংক্রান্ত, মামলা সংক্রান্ত এবং সাবালক হওয়া সংক্রান্ত। আর এই 30 ধারার মধ্যে যে উপধারার মধ্যে নাবালক সংক্রান্ত ইনফরমেশনগুলো দেয়া আছে, সেটা হচ্ছে 30-এর, ওকে। এইটুকুন ইনফরমেশন নাবালক থেকে অ্যাডমিশনের আগে একটু দেখে যেও যে নাবালক অংশীদার হতে পারে কিংবা পারে না। অংশীদার হতে পারে না ফার্স্ট কথা, আর যদি অংশীদার হয় তাকে কি ধরনের অংশীদার বলবো? সীমিত, লিখে রাখি, সীমিত অংশীদার।
নেক্সট, নাবালক সম্পর্কে বলা আছে অংশীদারি কারবার 1932-এর কোন ধারায়? 30। নাবালকের বৈশিষ্ট্য কিংবা সুবিধাগুলো কি কি? মুনাফা সংক্রান্ত, হিসাব সংক্রান্ত, মামলা সংক্রান্ত এবং সাবালক অবধি। মুনাফা সংক্রান্ত বলা আছে 30-এর 2, হিসাব, মামলা, সাবালক যথাক্রমে 3, 4 এবং 5। নাবালক নিয়ে এই প্রশ্নের বাইরে তুমি যদি আর কিছু জানতে চাও তাহলে সেটার মধ্যে থাকবে নাবালক সংক্রান্ত অসুবিধাগুলো কি কি। অংশীদারি কারবার অনুযায়ী নাবালক চুক্তি করতে পারে না। ওকে, চুক্তি আইন 1872 অনুযায়ী নাবালক, আচ্ছা, চুক্তি আইন অনুযায়ী সে চুক্তি করতে পারবে না। দেন 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী বলা হয় নাবালক তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকবে না। 1881 সালের হস্তান্তর যোগ্য দলিল আইন অনুযায়ী বলা হয় নাবালক যদি কোনো তৃতীয় পক্ষের সাথে কোনো ধরনের কোনো চুক্তি করে তাহলে সেটার জন্য সে দায়বদ্ধ হবে না, ওই টাকাটা রিকভারির জন্য সে দায়বদ্ধ হবে না। এই 3টা সাল ভেরি ইম্পর্ট্যান্ট। এই 3টা সাল পরীক্ষায় যাওয়ার আগে একটু মনে করে যেতে হবে। এরপর দেখব, আচ্ছা, এরপর দেখব নাবালক তো পড়ে ফেললাম। এরপর দেখব অংশীদারি কারবারের বিলোপ সাধন। খুব সিম্পল কিছু টপিক বাদে আসলে অংশীদারি কারবার থেকে তোমাকে অ্যাডমিশন টেস্টে অনেক মাথা খাটিয়ে অনেক কিছু পড়তে হবে না, খুবই সিম্পল কিছু জিনিস দেখব। বিলোপ সাধনের জন্য আমি অ্যাডমিশন টেস্টে যেটা নিজে ফলো করতাম, সবসময় সবাইকে বলি, সেটা হচ্ছে তুমি শুধু মনে রাখো যে স বা বি বিজ্ঞ আ, আর এর পাশে লিখে রাখো 40, 41, 42, 43, 44। এইটুকুন অংশ তুমি কোথাও একটু লিখে রাখো, বাকিটা আমি তোমাকে বলে দিচ্ছি। সেটার মানে হচ্ছে, খেয়াল করো, বিলোপ সাধন তা তুমি পড়ে এসছো যে সকলের সম্মতিক্রমে, বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে, বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে, আদালতের নিয়ম অনুসারে। তোমার সিরিয়ালটা যেন ব্রেক করে না যায়, ঠিক একটু আগে আমি যেরকম করে বললাম, এটার কারণে 40, 41, 42, 43, 44 কোনটা কার আন্ডারে পড়ে এটা মনে রাখার জন্য তুমি মনে রাখো স বা বি বিজ্ঞ আ। ওকে, তাহলে এই সিরিয়ালটা তোমার মাথায় ইজিলি বসে যাবে। ঠিক একটু আগে আমরা পড়ছিলাম না যে মুনাফা, হিসাব, মামলা, সাবালক, সেটা ছিল তোমার নাবালকের ক্ষেত্রে। তো সেটার আমি কোনো ছন্দ এখন পর্যন্ত বের করতে পারিনি, বাট তুমি যদি পারো প্লিজ আমার সাথে শেয়ার করো। আর বিলোপ সাধনের জন্য যেটা ফলো করে থাকি সেটা হচ্ছে স বা বি বিজ্ঞ আ। সকলের সম্মতিক্রমেটা বুঝতেই পারছো যে সকল সদস্যের সম্মতিক্রমে যখন বিলোপ সাধন করা হয়। বাধ্যতামূলক বিলোপ সাধন যখন বলা হয় যে তোমার কোনো কারণে সদস্য সংখ্যা 2 জনের কম, এখন 2 জন তো আমার মাস্ট, 2 জনের কমে তো আর ব্যবসা চলতে পারে না। ব্যবসা যদি অবৈধ হয়, ব্যবসা যদি কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে করা হয়ে থাকে এবং উদ্দেশ্যটা শেষ হয়ে যায়, সো এইসব ক্ষেত্রে বাধ্যতামূলক মানে তোমাকে এখন করতেই হবে। আবার আরও একটা রিজন হয় যখন তোমার চুক্তি টার্মিনেট করা হয়ে যায়, তখনও বাধ্যতামূলক বিলোপ সাধন, কারণ চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা চলতে পারে না। বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক সময় তোমার কেউ একজন দেউলিয়া হয়ে যায়, কোনো কারণে তোমার কেউ একজন উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, এরকম কিছু কারণের পরিপ্রেক্ষিতে বিশেষ ঘটনার জন্য করা হয়, বিজ্ঞপ্তি দিয়ে করা হয়। আর আদালতের আদেশক্রমে যখন মানে মেজরিটি তোমার অংশীদারি কারবারদের মধ্যে অনেক বেশি সংখ্যক অংশীদার চায় যে এই ব্যবসাটা বিলুপ্ত করা হোক, তখন তারা আদালতের কাছে দরখাস্ত করে এবং আদালত তখন নির্দেশ বলে ওই অংশীদারি কারবারটাকে ডেমলিশ করে দেয়। সো এটা ছিল বিলোপ সাধন সংক্রান্ত একটা ছোট ইনফরমেশন। এরপর অংশীদারদের মধ্যকার কিছু ভাগ দেখব। অংশীদারদের সেই ভাগগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে, তুমি জাস্ট মনে রেখো যে সাধারণ অংশীদার কি করে। সাধারণ অংশীদার, ওকে, সাধারণ অংশীদার অংশীদারি কারবারে
মূলধন বিনিয়োগ করে, লাভ ক্ষতি বহন করে, পরিচালনার কাজ করে। এই কাজগুলা যখন অন্য অংশীদার ঠিকমতো করে বা না করে তখন আমরা সেটাকে বলি অংশীদারি কারবারদের কিছু শ্রেণী বিভাগ। সাধারণ অংশীদারের পরবর্তী অংশীদারের নাম হচ্ছে কর্মী অংশীদার। কর্মী অংশীদার কি করে? সে মূলধন বিনিয়োগ করে না, সে বিনিয়োগ করে তার শ্রম। যেই অংশীদারি কারবারের অংশীদার শ্রম বিনিয়োগ করে তাকে বলা হয় কর্মী অংশীদার। এর পরবর্তী অংশীদারগুলোকে আমরা একটু ছন্দ দিয়ে মনে রাখবো, মানে আমি মনে রাখতাম, মনে হয় তোমার জন্য ভালো হবে। সেটা হচ্ছে আ আ ন ন। আচ্ছা, একটা হচ্ছে আপাত দৃষ্টিতে, একটা হচ্ছে আচরণে অনুমিত, একটা হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার, আর একটা হচ্ছে নামমাত্র অংশীদার। সো এদের সবার একটা কমন গ্রাউন্ড আছে, এদের কেউ পরিচালনার কাজ করে না, নো পরিচালনা। ঠিক আছে, এই দুটা মধ্যে একটা কমন গ্রাউন্ড হচ্ছে যে তারা দুজনই হচ্ছে লাভ ক্ষতি বহন করে, তাদের দায় অসীম এই সংক্রান্ত। আর ডিফারেন্সটা হচ্ছে সে মূলধন বিনিয়োগ করে, সে হচ্ছে শ্রম বিনিয়োগ করে গেল। আর বাকিদের মধ্যে কমন গ্রাউন্ড হচ্ছে তারা কেউ পরিচালনায় অংশগ্রহণ করে না। এবং তারা কারা? একজন হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার, আচরণে অনুমিত অংশীদার, নিষ্ক্রিয় অংশীদার, আর নামমাত্র অংশীদার। আপাত দৃষ্টিতে অংশীদার সে হচ্ছে আগে সে অংশীদার ছিল, পরবর্তীতে সে রিটায়ারমেন্টে যায়, কিন্তু রিটায়ারমেন্টে যাওয়ার পরেও সে তার মূলধনটা উঠায় নেয় না। এ কারণে সে লাভ ক্ষতির অংশ পায় না এবং সে পরিচালনা করতে পারে না। আচরণে অনুমিত সে হচ্ছে অংশীদার না, কিন্তু যখন অনেকগুলো অংশীদারের সাথে একটা মিটিংয়ে চলে যায়, তাকে অংশীদার মনে করে কেউ কোনো একটা কাজ দেয়, তখন সে মানাও করে না। ওই যে বল না, চুপ করে থাকা সম্মতির লক্ষণ। সে আচরণের মাধ্যমে নিজেকে অংশীদার হিসেবে প্রমাণ করতে চায়। নামমাত্র অংশীদার সেই অংশীদার মূলধনও বিনিয়োগ করে না, শ্রমও বিনিয়োগ করে না, সে বিনিয়োগ করে গুডউইল বা সুনাম। আর নিষ্ক্রিয় অংশীদার সে, তাকে আরেকটা নাম বলা হয় ঘুমন্ত অংশীদার। এই ঘুমন্ত অংশীদার সে হচ্ছে মূলধন বিনিয়োগ করে কিন্তু সে আর কিছুই করে না, সে অংশীদারের মতো কোনো কাজও করে না, সে পরিচালনার তো বললাম আগে থেকেই করে না, লাভ ক্ষতিও সে নিতে চায় না, সে হচ্ছে ঘুমন্ত অংশীদার, সে কিছুই করে না। সো এটা ছিল অংশীদারি কারবারের অংশীদারদের একটা শ্রেণী বিভাগ। আশা করব এই ছন্দ মনে রাখার মাধ্যমে অংশীদারি কারবারের সম্পূর্ণটা তোমার জন্য মনে রাখাটা ইজিয়ার হবে। সো অ্যাডমিশন টেস্টের আগে আমার মনে হয় না তোমাদের অংশীদারি কারবার থেকে আর কোনো সমস্যা থাকবে। যদি তাও কোনো ধরনের কোনো সমস্যা ফেস করো, আমাকে অবশ্যই সেটা গ্রুপে মেনশন করে, টপিকটা মেনশন করে আমাকে কোনোটা পোস্ট লিখে বলে দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আর নেক্সট উইকে আমরা অ্যাকাউন্টিং ক্লাস করব। সো অ্যাকাউন্টিং ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। দেখা হবে আগামী ক্লাসে।